আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো বিরোধ নেই, দুটো একসাথে চলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকলের ঐকমত ছাড়া প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও মনে করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে রোববার সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। জিয়াউর রহমানের সমাধি ও আশপাশের এলাকায় ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করে নেতাকর্মীরা। তাদের স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। শ্রদ্ধা জানান বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। দীর্ঘদিন পর বাধাহীনভাবে শ্রদ্ধা নিবেদন করতে পেরে খুশি তারা। দীর্ঘ ১৭ বছর এখানে মানুষ আপনার ফুল দিতে আসতে পারে নাই। এখানে মানুষকে আপনার সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। শহীদ জিয়াউর রহমানকে মানুষের মন থেকে মোছার জন্য এই প্যাসিস্ট খুনি হাসিনা সরকার সকল ধরনের প্রচেষ্টা তারা গ্রহণ করেছে। সৎ রাষ্ট্রপতির মধ্যে একজন, সবার উপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের উন্নয়ন এবং স্বাবলম্বীর জন্য সকল অবদান রেখেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে যেন এই দেশের মানুষকে সেবা দিতে পারে, এটা হোক আজকের দিনের আমাদের ব্রত। দোয়া শেষে মির্জা ফখরুল বলেন, ৪ সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। বিএনপি ক্ষমতায় গেলে সংস্কার বন্ধ হবে না, বরং তা এগিয়ে নিয়ে যাবে বলেও আশ্বাস দেন দলটির মহাসচিব। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। নেতা কর্মীদের বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণের আহ্বান জানান তিনি। ফেসিবাদের পতনের পর জন্মদিন উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলের নেতাকর্মীদের এমন বাঁধ ভাঙা ঢল। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি স্বাধীন, স্বনির্ভর এবং সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপির, এবং এর জন্য দ্রুত নির্বাচনও চায় দলটি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্ম নেন প্রয়াত এই রাষ্ট্রপ্রধান। দেশের জন্য নিজ অবদানে পতিত স্বৈরাচারের ইতিহাস বিকৃতির অপচেষ্টার পরও নিজ কর্মগুণে দীপ্তময় জিয়াউর রহমান। দলের নীতি নির্ধারকরা মনে করেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতে পারলেই কল্যাণকর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা সম্ভব। জন্মদিন উপলক্ষে বিবৃতি দিয়েছেন দলের মহাসচিব। বিস্তারিত জাহিদ রহমানের রিপোর্টে। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুনের ঘর আলোকিত করে জন্ম নেন জিয়াউর রহমান। ৫ ভাইয়ের মধ্যে জিয়া দ্বিতীয়। লেখাপড়ার হাতেখড়ি স্থানীয় স্কুলে। কলেজের গণ্ডি পেরিয়ে ১৯৫৩ সালে যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৫৫ সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। ১৯৬০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খালেদা খানমের সঙ্গে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় ছিলেন চট্টগ্রামে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে অন্যান্য সেনা কর্মকর্তাদের সাথে নিয়ে বিদ্রোহ করেন তিনি। এরপর ৭১-এর ২৬শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা ভেসে আসে জিয়াউর রহমানের কণ্ঠে। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের অধিনায়ক হিসেবে সম্মুখ যুদ্ধে অংশ নেন। দেশের বিজয় ছিনিয়ে আনার পর কর্মস্থলে ফিরে যান। জিয়াউর রহমান একজন দুঃসাহসী কমান্ডার ছিলেন। তিনি অন্যান্য সেক্টর কমান্ডারদের মতো ভারতের অভ্যন্তরে হেডকোয়ার্টার স্থাপন করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেননি। তিনি সম্মুখ যুদ্ধে জনগণকে বা তার সৈনিকদেরকে অনুপ্রাণিত করার জন্য নিজেই যুদ্ধে অংশ নিয়েছেন।
75-এ সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 7 নভেম্বর আবারও দৃশ্যপটে জিয়াউর রহমান আইন প্রশাসক হিসেবে রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন। জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। 1977 সালের এপ্রিলে দায়িত্ব নেন রাষ্ট্রপতি হিসেবে। 78 সালে প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল গঠন করেন। ওই বছরই 1 সেপ্টেম্বর জাগদল ভেঙে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঘোষণা করেন 19 দফা রাজনৈতিক কর্মসূচি। সেই 19 দফা কর্মসূচিকে গণভোটের মাধ্যমে তার সমর্থন নিয়ে তিনি কিন্তু এদেশে বাংলাদেশকে অগ্রসর করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাব প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। আঞ্চলিক প্রতিযোগিতার বদলে সহযোগিতার ধারণা থেকে প্রতিষ্ঠা করেন দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহায়তা সংস্থা সার্ক। খাল কাটা কর্মসূচি নিয়ে ছুটে বেরিয়েছেন সারা দেশ। স্বনির্ভর হওয়ার আকাঙ্ক্ষায় ডাক দিয়েছেন কৃষি বিপ্লবের। তার কর্মতৎপরতায় দুর্ভিক্ষ পীড়িত দেশ কয়েক বছরের মধ্যে শুরু করে চাল রপ্তানি, শিল্প কারখানা বেসরকারীকরণ, পোশাক আর শ্রম রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশে শুরু করে অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন অধ্যায়। সাদামাটা জীবনযাপন তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শিখরে। আমরা যদি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি এবং জিয়াউর রহমানকে প্রকৃতভাবে অনুসরণ করি, তাহলে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যদের হাতে প্রাণ দিতে হয়েছে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া বীরুত্তম জিয়াউর রহমানকে। জাহিদ রহমান, RTV, ঢাকা। কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য অঙ্গীকারবদ্ধ। কমিশন রাজনীতিতে জড়াতে চায় না। কমিশন শুধুমাত্র ভোটের সুন্দর পরিবেশ তৈরি করবে, সবার জন্য সমান সুযোগ তৈরি করবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আগারগাঁও নির্বাচন কমিশনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য UNDPর পক্ষ থেকে ল্যাপটপ, স্ক্যানার সহ অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় UNDPর আবাসিক প্রতিনিধি বলেন, তারা পর্যালোচনা করছে কিভাবে নির্বাচনে সহযোগিতা করা যায়। রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করা হবে। নির্বাচন কমিশনকে ভোটার তালিকা হালনাগাদের জন্য প্রাথমিকভাবে 175টি ল্যাপটপ, 200 ডকুমেন্ট স্ক্যানার ও 4300 ব্যাগ দিয়েছে UNDP। আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট উই ওয়ান্ট টু ক্রিয়েট। আর অন্য কিছু না। এই প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে 9 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। গেল 1 ডিসেম্বর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রিভিউটি 19 জানুয়ারি শুনানির জন্য ধার্য করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের 13শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে 16 অক্টোবর রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে এ বিষয়ে রিভিউ করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। সীমান্তে কোনো আপোষ নয়, অধিকার বুঝে নিতে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে তেজগাঁওয়ের ভূমি ভবনে বিসিএস ক্যাডারভুক্ত এবং জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত রয়েছে। আগে পদক্ষেপ ছিল না বলে বর্ডার শান্ত ছিল, কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকার বর্ডারে পদক্ষেপ নিয়েছে বলেই সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ধান ও গাছ কাটা নিয়ে বিরোধ দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনি পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। আমরা একটু আমাদের অধিকারটা চাচ্ছি। ওখানে অনেক সময় হচ্ছে যে ওরা হয়তো একটু সেদিক করলেও আমরা ওইরকম কোনো সময় প্রতিবাদ করি নাই। বাট এখন আমরা আমাদের যতটুকু অধিকার আমরা ওই অধিকারটা চাচ্ছি। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি।
পতাকা বৈঠকের পর শান্ত আছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্ত। শনিবার দিনভর উত্তেজনার পর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ ঘটনায় বিএসএফ এর পক্ষ থেকে বিজিবির কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। শনিবার সীমান্তে বাংলাদেশি দুই যুবক ঘাস কাটতে গেলে ভারতীয় অংশের ফসলি জমি নষ্ট করার অভিযোগ তুলে সীমান্তের বাংলাদেশ অংশে আম ও ফসলি জমি নষ্ট করে ভারতীয়রা। এতে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশিরা সীমান্তে অবস্থান নেয়। পরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর উভয় দেশের জনসাধারণকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দর্শক, এই বিষয়ে আরো জানতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বর্তমান পরিস্থিতি আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজনা, গতকাল কিন্তু দিনভর উত্তেজনা সংঘর্ষ কিন্তু চাঁপাইনবাবগঞ্জের যে কিরণগঞ্জ চৌকা সীমান্ত ছিল সেখানে কিন্তু বিরাজ করছিল। তবে আজকে সীমান্তের পরিস্থিতি কিন্তু আমরা সকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছিলাম যে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। যদিও সকালের দিকে বাংলাদেশের যারা নাগরিক রয়েছে স্থানীয় চাঁপাইনবাবগঞ্জের, সেখানে কিন্তু চৌকা সীমান্তে তারা জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন, তবে বিজিবি তাদেরকে আসলে বুঝিয়ে সেখান থেকে আসলে সরিয়ে দিয়েছে। তবে অন্যান্য দিনে আমরা দেখতাম যে চৌকা সীমান্ত অথবা যে কিরণগঞ্জ এলাকা রয়েছে সেখানে কিন্তু সীমান্তর পাশেই যারা কৃষক রয়েছেন তারা কিন্তু মাঠে ফসল ফলাদির জন্য তারা কিন্তু আসলে কাজ করে যেত। তবে আজকে কিন্তু তারা আসলে নামেনি, এই কারণে আসলে বিজিবি তাদেরকে আসলে নামতে দেয়নি। কারণ তারা আসলে বলছে গতকালকে কিন্তু শুধুমাত্র তাদের যে গতকাল বিকেল 4টায় যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই পতাকা বৈঠকে শুধুমাত্র বিএসএফ এবং বিজিবি দুই দেশের নাগরিকদেরকে সীমান্ত রেখা থেকে সরিয়ে নেওয়ার সেই সিদ্ধান্তটি আসলে নিয়েছিল। তবে তারা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে সেক্টর কমান্ডার পর্যায়ে তারা আসলে বৈঠক করার, এবং এই যে সংকটটি আসলে তৈরি হয়েছে ঘন ঘন যে চাঁপাইনবাবগঞ্জের যে চৌকা সীমান্ত রয়েছে সেখানে আসলে উত্তেজনা বিরাজ করছে, সেটি হিসেবে তারা দেখছে যে বাংলাদেশের যে চাঁপাইনবাবগঞ্জের যে চৌকা সীমান্ত রয়েছে সেখানে কিন্তু 1200 গজের ভেতর ভারতের যে কোনো ধরনের আসলে বেড়া বা সীমানা আসলে ছিল না। কিন্তু বরাবরই কিন্তু বিএসএফ কিন্তু তাদের যে 100 গজের অভ্যন্তরের মধ্যে ভারতীয় জনগণকে সাথে নিয়ে তারা কিন্তু আসলে বেড়া নির্মাণ করতে চেয়েছিলেন, এবং বাংলাদেশি যারা দেশপ্রেমিক নাগরিক রয়েছেন পাশাপাশি বিজিবি রয়েছেন সেটি কিন্তু আসলে তারা শক্ত হাতে তারা কিন্তু আসলে প্রতিহত করেছিলেন, এবং সেখান থেকে কিন্তু আসলে তারা চলে গিয়েছিলেন। পরবর্তীতে কিন্তু আজকে কিন্তু আমরা দেখেছি যে আমরা বিজিবি যে 59 ব্যাটালিয়নের যিনি অধিনায়ক রয়েছেন তার সাথে কথা বলছি, তারা বলছেন যে এখন পর্যন্ত আসলে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং বিজিবি কিন্তু সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে। তো সুজনা, এই ছিল আমার কাছে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। জি, আপনাকে ধন্যবাদ। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করায় বাংলাদেশি দুই নাগরিককে আটক করেছে বিজিবি। সকাল 11:30টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ। তিনি জানান, সকাল 9টার দিকে উপজেলার হরজপুর বিওপির দায়িত্বরত বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে। দেশে বিদেশে কোনো অবৈধ অনুপ্রবেশকারী যেন সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও এ সময় জানান তিনি। নৌঘাটে কোনো চাঁদাবাজি ও অতিরিক্ত টোল নেওয়া যাবে না উল্লেখ করে নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, ঘাটে কোনো লাগেজ দেখিয়ে টোল নেওয়া সম্পূর্ণ ইলিগ্যাল। সকালে ভোলার ইলিশা ফেরিঘাট ও লঞ্চ ঘাট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ঘাটে চাঁদাবাজি, নদী ড্রেজিং, সরকারি জমি দখলের বিষয়ে অভিযোগ করেন স্থানীয়রা। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা এই সময় উপস্থিত ছিলেন। অনেক জায়গায় আমার কাছে কমপ্লেন আসছে যে অতিরিক্ত ভাড়া রাখে। আমরা ঘাটে যারা দেই, ঘাটে বলা হয় 10 টাকা, তারা আবার বলে এটা ব্যাগ নিলে 5 টাকা। এগুলো সম্পূর্ণ ইলিগ্যাল। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের গুরুত্ব উল্লেখ করে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, চীনের সাথে বাংলাদেশের আগের মতোই সম্পর্ক থাকবে এবং ভবিষ্যতে সম্পর্কের কোনো চির ধরবে না, বরং এই সম্পর্ক আরও গভীর হবে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে এক বৈঠক শেষে তিনি একথা বলেন। বাংলাদেশের সঙ্গে চীনের চুক্তি বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে যেসব চুক্তির প্রস্তাব রয়েছে সেগুলোর ব্যত্যয় ঘটবে না। ব্রহ্মপুত্র নিয়ে ইন্ডিয়ায় যে বাঁধ তৈরি করছে চীন এ বিষয়ে পর্যবেক্ষক হিসেবে কাজ করবে।
চেক ডিসঅনারের মামলায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই পরোয়ানা জারি করেন। গত বছরের 15 ডিসেম্বর সাকিব আল হাসান এগ্রোর বিরুদ্ধে করা এই মামলায় সাকিব সহ আসামি ছিলেন 4 জন। এর মধ্যে সাকিব সহ 2 জন আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা আদালতের। নৌপথ নিরাপদ ও নির্বিঘ্ন করতে নৌপুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন ডিআইজি মিজানুর রহমান। রাজধানীর পুলিশ প্লাজায় নৌপুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বলেন, শীতলক্ষ্যা নদীর মোহনায় জাহাজ ডাকাতির ঘটনায় জড়িত আন্তজেলা সংঘবদ্ধ ডাকাত চক্রের 8 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরা সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য। অভিযানে প্রায় 350 মেট্রিক টন ফার্নেস অয়েল সম্পূর্ণ উদ্ধার করা হয়েছে। এছাড়াও এমভি ভুইয়া নামে একটি বাল্ক হেড তেল আনলোড করার একটি স্যালো মেশিন ও তেল আনলোড করার কাজে ব্যবহৃত 2টি পাইপ, ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, একটি হাসুয়া এবং 2টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।